কক্সবাজারের পিএম খালির পাতলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কক্সবাজার পৌঁছে পিএম খালির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন ও পথসভার পর ডুলাহাজারা সাফারি পার্কে যাবেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করবেন। এরপর থেকে জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করার কথা রয়েছে তারেক রহমানের। এছাড়া বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভায় যোগ দেবেন তিনি। সবশেষে কক্সবাজারের একটি হোটেলে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। যেমনটি জানাচ্ছিলাম, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে পাতলি খাল পুনঃখননের উদ্বোধন করেছেন। এই সফরের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি সহ আজকের দিনের অন্যান্য কর্মসূচি সম্পর্কে জানান, আর মানুষের উচ্ছ্বাস সেখানে কেমন দেখছেন? যেমনটা বলছেন, আসলে জ্যৈষ্ঠের শেষ দিন আজকে, আষাঢ়ের আগাম বৃষ্টি বৈরী উপেক্ষা করে কিন্তু মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য মুখিয়ে আছেন। মাত্রই পিএম খালের যে পাতলি খাল খনন কর্মসূচি সেটি উদ্বোধন করলেন তিনি। কোদাল হাতে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেছেন এবং তার এই উদ্বোধন শেষে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এখানে যে পথসভার জন্য মঞ্চ করা হয়েছে, পথসভা স্থলে তিনি আসবেন। তাকে এক নজর দেখবার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি নেতাকর্মীরা মুখিয়ে আছেন, তারা স্লোগান দিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে সবশেষ কক্সবাজারে এসেছিলেন 2004 সালে। তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব দায়িত্ব পালনকালে তিনি কক্সবাজারে এসেছিলেন। 22 বছর পর কক্সবাজারে আসলেন এবং তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু পুরো কক্সবাজারের মধ্যে নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে। সেটি দেখার মতো। বলা যায় যে এই বৃষ্টি বৈরী উপেক্ষা করে কিন্তু তারা এখানে এসেছেন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে প্রথম কর্মসূচি, যেটি পাতলি খাল খনন কর্মসূচি, সেই পাতলি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন তিনি নিজে। কোদাল হাতে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেছেন। কিছুক্ষণের মধ্যেই পথসভার সমাবেশ মঞ্চস্থলে তিনি উপস্থিত হবেন এবং এর পরে তিনি কিন্তু চকরিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। ডুলাহাজারা সাফারি পার্কে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে স্থানীয় সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে তিনি বৃক্ষরোপণ করবেন। এর পরবর্তীতে তিনি গণ অভ্যুত্থানের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যে পাতলি খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। জনতার উদ্দেশ্যে হাত উঁচিয়ে অভিবাদন গ্রহণ করছেন। এই বৃষ্টি বাদল উপেক্ষা কিন্তু সাধারণ মানুষ তাকে এক নজরে দেখবার জন্য, তার কথা শোনার জন্য, বক্তব্য শোনার জন্য এসেছেন। প্রধানমন্ত্রী সাথে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং সাথে আছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি। তো আজকে তিনি তার দিনব্যাপী কর্মসূচির মধ্যে যেমনটা বললাম যে ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি চকরিয়া পেকুয়া কক্সবাজার 1 আসনের যে সংসদ সদস্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল পেকুয়াকে পৌরসভা করা, সেই পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করবেন। পরবর্তীতে তার আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল চকরিয়া থেকে আলাদা করে একটি নতুন উপজেলা মাতামুহুরী, যেটি কয়েকদিন আগে প্রজ্ঞাপন হয়েছে, সেই মাতামুহুরী উপজেলার ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করবেন। পরবর্তীতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে দুপুরে বিশ্রাম করবেন, খাওয়া দাওয়া করবেন। পরবর্তীতে তিনি বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভায় যোগ দেবেন, সেখানে বক্তব্য রাখবেন এবং এরপরে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে হবেন। তিনি এই আজকের এই কর্মসূচিতে সস্ত্রীক এসেছেন, যদিও ডাক্তার জুবাইদুর রহমানকে আমরা এখানে দেখতে পাচ্ছি না। তিনি এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু পুরো কক্সবাজারের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে।
এবং 22 বছর পর তাদের প্রধানমন্ত্রী দেশের বহু বছর পর প্রায় 3টি বিতর্কিত নির্বাচনের পরে গণতান্ত্রিক ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য মানুষ এই বৃষ্টি বাদল এই বৃষ্টি বৈরী উপেক্ষা করে তারা কিন্তু এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা শুনবার জন্য। এবং তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল খনন কর্মসূচি, সেটি একটু আগেই পাতলি খাল খনন কর্মসূচি শেষে তিনি সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। যে খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন, সেই স্মৃতি বিজড়িত খাল খনন, সেই খালটি তিনি পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে তিনি সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। সেই পথসভায় তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য সাধারণ মানুষ থেকে বিএনপি নেতাকর্মী মুখিয়ে আছেন। তো আজকে আসলে সারাদিনে বলা যায় যে সকাল থেকেই প্রচুর ঝুম বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু সাধারণ মানুষ তারেক রহমানের কথা শুনবার জন্য এসেছেন এবং প্রত্যেকটি কর্মসূচিতে তার অংশগ্রহণের কথা রয়েছে। এই কর্মসূচি অর্থাৎ এই যে পাতলি খাল খনন কর্মসূচির পাশে যে পথসভা, সেই পথসভায় তিনি বক্তব্য রাখবেন একটু পরেই। বক্তব্য শেষে তিনি চকরিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সেটি আজকে তিনি উদ্বোধন করবেন এবং স্থানীয় সাধারণ মানুষকে সাথে নিয়ে তিনি বৃক্ষরোপণ করবেন। দুলহাজারা যে সাফারি পার্কটি রয়েছে সেটি তিনি পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে কিন্তু তিনি পেকুয়া যাবেন। তো অদিতি বলা যায় যে আজকে দিনব্যাপী কর্মসূচি তারেক রহমান এবং বিএনপি নেতাকর্মী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি আছেন, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী, এখানকার যে স্থানীয় এমপিরা আছেন তার সাথে আছেন। তাদেরকে সাথে নিয়ে তিনি প্রত্যেকটা কর্মসূচিতে যোগ দেবেন। আজকের এই পথসভা থেকে তিনি বক্তব্য রাখলে নিশ্চয়ই অদিতি আপনার মাধ্যমে জানাতে পারবো প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন। যদিও কক্সবাজার মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা রয়েছে, এখানে সবথেকে বড় সমস্যা সেটি মাদকের সমস্যা। সেই মাদক নির্মূলের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবার যে প্রত্যাশা সেটি এখানকার মানুষ। হোসাইন, আপনি আছেন এই সফরের সাথে এবং যেমনটি আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী তার বক্তব্যে কি তুলে ধরেন সেগুলো নিশ্চয়ই শোনার জন্য উন্মুখ হয়ে আছে সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা, এবং আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে তা জানবো পরবর্তীতে। দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী মোহাম্মদ হোসাইন আমাদের সাথে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর সম্পর্কে জানাচ্ছিলেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই সংস্কার ও অংশীদারিত্বমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার, একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রাজধানীতে ইকোনমিক ডিপ্লোমেসি নিয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আমলে গণতান্ত্রিক ও অর্থনৈতিক কাঠামো কিছু মানুষের দখলে ছিল। বলেন, বর্তমান সরকার দেশের সব নাগরিকের সম্মান ও মর্যাদা নিশ্চিত করে উন্নয়নের পথে হাঁটবে। We want to address all these stories and embrace all our potentials. We believe that each and every single citizen of the country must feel that the state institutions work for them. Commitment that Bangladesh government, the present Bangladesh government stands for. So that is what Foreign Ministry is doing. We are actually trying to build a bridge between the traders, the investors, our development partners, our friends, everybody that's present here, the trade bodies, the chambers, everybody have trying to build a bridge between you and our present government. Our government possesses the political will, the strategic vision, and the unwavering commitment to make Bangladesh the most competitive investment destination in South Asia. রাত নামলেই বদলে যায় বাংলাদেশ ভারত সীমান্তের চিত্র। ভারতের সীমান্ত আলোয় সজ্জিত, কাঁটাতারের বেড়ায় সুরক্ষিত, অন্যদিকে বাংলাদেশের দিকটা অরক্ষিত, যার সুযোগে আলো বন্ধ করে রাতের বেলায় অনেককেই ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষীরা। তবে আলো আঁধারের এই কঠিন পরিস্থিতিতে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। দেশের উত্তর পশ্চিমের সীমান্ত এলাকা ঘুরে জানাচ্ছেন মোহন ইসলাম।
এপারে বাংলাদেশের সর্ব উত্তরের পঞ্চগড় আর ওপাশে ভারতের শিলিগুড়ি। এখন মধ্যরাত, এই মধ্যরাতেও সীমান্ত পাহারায় আছে বিজিবি এবং স্থানীয় মানুষ। কোনোভাবেই কোনো অনুপ্রবেশ কিংবা কোনো পশিন তারা করতে দেবে না বলে বদ্ধপরিকর। ভারত তো বলে পুশিং আমাদের দিকে পার করে দেয়। আমরা এই যে তার জন্য এই যে বিডিআরের সাথে আমরা সবাই গ্রামবাসী মিলে সবাই সহযোগিতা করতেছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা চাই না যে ভারত থেকে কেউ অবৈধভাবে আমাদের বাংলাদেশের ভিতরে প্রবেশ করুক। আমাদের এইদিকে বাসা আসলে তো আমাদের কিভাবে আছে। এটি বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর সীমান্ত, আর ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মালদা সীমান্ত। মাঝে দুইটি নদী আছে, কাঁটাতারে বেড়া রয়েছে। এই অবস্থাতেও গেল রবিবার 28 জনের মতো মানুষকে ঠেলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করিয়েছে বিএসএফ। দেশ স্বাধীনের পর থেকে এই সীমান্তে কখনো কোনো সমস্যা হয়নি ভারত বাংলাদেশের মধ্যে। তবে এবারের ঘটনায় হতবাক এখানকার অধিবাসীরা। আমরা তো ভয়ভীতি আতঙ্কের মধ্যে আছি এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এরকমই আর কি পথেই চলছে। জনগণ আছে যখন লাইট টাইট সব মারতে লাগে তখন এরা কিন্তু আলো টালো সব বন্ধ করে দেয়। বন্ধ টন্ধ করে যখন লোকজনের থেকে যখন চিল্লায় বাংলাদেশি, তখন এরা কিন্তু সব পিছিয়ে যায়। ভারতে সুরক্ষিত সীমান্ত, অতিরিক্ত জনবলের বিপরীতে সীমাবদ্ধতার মধ্যে বিজিবি ও স্থানীয় মানুষ অতন্ত্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছে বাংলাদেশের 4500 কিলোমিটারের বেশি সীমান্ত। মোহন ইসলাম, 71, নিতপুর, নওগাঁ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 15 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে এই ঘটনা ঘটে। নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবি জানায়, বিএসএফ এর কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে নৌকায় করে 15 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির সদস্যরা পৌঁছে কঠোর অবস্থান নিলে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা তাদের ফেরত নেয়। জানবো সীমান্তের এই মুহূর্তের খবর। চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, আজকে সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন এবং যাদেরকে পুশিন করার চেষ্টা করেছিল তারা কি শূন্যরেখায় অবস্থান করছে এই মুহূর্তে? অদিতি, আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জ একটি সীমান্তবর্তী জেলা এবং এই সীমান্তে 4 জুন বাংলাবাড়ি সীমান্ত দিয়ে কিন্তু 28 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল এবং এই নিয়ে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল। তবে শেষ পর্যন্ত তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। আবারও কিন্তু গত রাতের অন্ধকারে বিএসএফ 15 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল এবং শূন্যরেখায় আসার সাথে সাথে বিজিবির পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল এবং এই প্রতিরোধের মুখে তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল বিএসএফ। এবং এই 15 জনের মধ্যে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 5 জন নারী এবং 8 জন শিশু ছিল এবং খুব মানবেতর একটা অবস্থার মধ্যে তারা পড়েছিল অন্ধকারের মধ্যে। তারপরেও কিন্তু বিজিবির কঠোর প্রতিরোধের মুখে কিন্তু তাদেরকে আবার ফিরিয়ে নিয়েছে এবং তাদেরকে ভবানীপুরে রাখা হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি যে ভারতীয় অংশের যে মালদা জেলায় 3টি তাদের ঘর ভাড়া নেওয়া হয়েছে এবং সেখানে প্রায় 200 থেকে 300 জনকে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে আবারও হয়তো সীমান্ত দিয়ে পুশিন হতে পারে, যার কারণে কিন্তু বিএসএফকে বারবার এই নিয়ে বিজিবি পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু বিজিবি এটা কর্ণপাত করছে না। এবং বর্তমান পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জে প্রত্যেকটা শান্ত রয়েছে, তবে এক ধরনের উৎকণ্ঠা রয়েছে। বিজিবি বারবার দাবি করছে যে তাদেরকে যেন একটা নীতিমালার মাধ্যমে আন্তর্জাতিক আইন মেনে তাদেরকে দেয়া হয়, কিন্তু বারবারই তারা রাতের অন্ধকারে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে, যার কারণে রাত্রিকালীন, সকাল এবং সব সময়
কিন্তু বিজিবির পক্ষ থেকে আমরা টহল রক্ষা করেছি। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে নদীটা দেখছেন, এই মূলত এই নদী দিয়েই তাদেরকে নৌকায় করে আনা হয়েছিল এবং পুশিনের চেষ্টা করা হয়েছিল, যার কারণে কিন্তু বিজিবি তাদের লোকবল বাড়িয়েছে, পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সচেতনতার জন্য বলা হয়েছে এবং পাশাপাশি মাইক যোগে মাইকিং করা হচ্ছে। অপরিচিত কোনো ব্যক্তিকে দেখলেই যেন বিজিবিকে সাথে সাথে সীমান্ত এলাকায় দেখলেই যেন খবর দেওয়া হয়। এবং বর্তমানে সীমান্তে কিন্তু কোনো উত্তেজনাকর পরিস্থিতি নাই, শান্ত রয়েছে বলে আমাকে জানিয়েছে 3টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। এই ছিল আমার কাছে সর্বশেষ অদিতি। রোকন, আপনার কাছ থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের খবর জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ এই মুহূর্তের খবর জানিয়ে দেবার জন্য। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মুজিব আলী। তিনি চোরাচালানির সাথে জড়িত বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায় শুক্রবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হন মুজিব আলী। এই ঘটনার পর প্রায় 2 ঘন্টা তার মরদেহ ভারতের অংশে পড়েছিল। বিএসএফ বিজিবিকে জানায় বাংলাদেশ থেকে 6-7 জন ভারতীয় চোরা কারবারিদের সহায়তায় সীমান্ত অতিক্রম করে লাখাইয়ের ছড়া এলাকায় প্রবেশ করে। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। এতে একজন বাংলাদেশি যুবক নিহত হন এবং বাকিরা পালিয়ে যান। এই ঘটনায় বিস্তারিত তথ্য জানতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে যোগাযোগ চলছে। এ বিষয়ে আরো জানবো, মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদ, যে যুবক নিহত হয়েছেন তার বিষয়ে বিজিবি কি বলছে, আর মৃতদেহ ফিরিয়ে আনতে কোনো ধরনের পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা? অদিতি, আপনাকে ধন্যবাদ। আসলে একটা বৃষ্টি হচ্ছে, তো আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনটাতে। এবং গতকালকের সন্ধ্যে 7টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দত্তগ্রাম একটা সীমান্ত এলাকায় মূলত এই ঘটনাটি ঘটে। এবং আমি আপনার যদি পিছনটা যদি দেখাই, আমি দাঁড়িয়ে আছি এই দত্তগ্রাম এলাকার কাছেই। এবং হয়তো আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনটাতে একটি নদী আছে, এটাকে বলে মনু নদী। এবং এই মনু নদীর যে পিছনটা, যে পাহাড় ঘেঁষা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে মূলত ভারতীয় সীমান্ত এলাকা। এবং এখানে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে কিছু সংখ্যক লোক, তারা যেটা বিজিবি যেটা বলতে চাচ্ছে, সে তারা চোরাচালানের সাথে মূলত জড়িত। কিন্তু তাদের যে ঘটনাটি ঘটেছে, মুজিব আলী মারা গেছে, তার পরিবার যেটি বলছে সে মূলত মাছ ধরার জন্য গিয়েছিল এবং মাছ ধরার পরে সে আর ফিরে আসেনি। পরে তারা শুনতে পেয়েছে যে এখানে সে তার গুলিবিদ্ধ লাশ বিএসএফ নিয়ে গেছে। ফলে আমরা যেটা এই পর্যন্ত যেটা জেনেছি যে বিজিবি এখানে 46 ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ সিও, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে বিএসএফের সাথে এখনও তাদের আনুষ্ঠানিকভাবে কোনো আলাপ হয়নি, যেহেতু একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়তো আজকে অথবা আগামীকালকে এই ডেড বডিটি ফেরত দিতে পারে বিএসএফ। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে বর্ডারে অন্য এলাকা যেগুলো আছে মৌলভীবাজার জেলার, এবং প্রতিটি বর্ডার এলাকায় বলা যেতে পারে সুরক্ষিত। এবং ফলে এইসব এলাকা দিয়ে সাধারণত পুশিনের কোনো ঘটনা খুব একটা ঘটে না। কিছু কিছু বিচ্ছিন্ন এলাকা দিয়ে যারা চোরাচালান করতে যাবে। আর গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি সে মূলত ভারতের অভ্যন্তরে মারা গিয়েছে। এটা বিএসএফের এলাকা, তাদের ভারতের অভ্যন্তরে সে মারা গিয়েছে। তারা ভারতের অভ্যন্তরে সে চলে গিয়েছিল। এখানে একটা মনু নদী, যেটা আপনাকে একটু আগে দেখিয়েছি, সেই নদীর পাড়টাই হচ্ছে ভারতের সীমান্ত। ফলে সব কিছু মিলিয়ে বলা যেতে পারে এই এলাকাটি একটু দুর্গম এলাকা। ফলে তারা এখান থেকে অনেক সময় চোরাচালান ঘটনা ঘটে, আবার অনেক সময় আছে মাছ মারতে অনেকেই যায়। তবে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ দর্শক। সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ আমাদের সাথে যুক্ত ছিলেন মৌলভীবাজার থেকে। এই তো সেদিন সিনেমার সেট যেন কুরুক্ষেত্রের ময়দান। বিশাল আকৃতির অ্যানালগ ক্যামেরায় মাইলের পর মাইল সেলুলয়েড ফিতা, তাতেই জীবন্ত হয়ে উঠত রূপালী পর্দা। সময় বদলেছে, ডিজিটাল সময়ে ডিজিটাল ক্যামেরায় নিমেষেই ধরা দিচ্ছে হাজারো দৃশ্য। তবে কলকাতার সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে বদলানোর সময়টা যেন থমকে আছে। নস্টালজিয়ার সেই গল্প জানাচ্ছেন শাহনাজ শারমিন। চকচকে লেন্সগুলো যেন হাতছানি দিচ্ছে, যেন বলছে আয় অতীতের পানে তাকাই। পরতে পরতে সিনেমার ফেলে আসা অতীত, অ্যানালগ যুগের দুর্লভ সব ক্যামেরা, আদিম লেন্স আর প্রজেক্টর। এর কোনোটিতে
কোনোটিতে সত্যজিৎ বুনেছেন পথের পাঁচালী, কোনোটিতে মৃণাল সেন হয়ে উঠেছেন পদাতিক। রমেশ সিপ্পি এই ক্যামেরাতেই তৈরি করেছেন ব্লকবাস্টার অ্যাকশন থ্রিলার শোলে। পরতে পরতে ইতিহাস। তবে ইতিহাস সংরক্ষণের ভাবনাটা ভারতীয় নিরীক্ষাধর্মী সিনেমা ও অ্যানিমেশনের অগ্রদূত প্রমোদ পাটির। 1960 থেকে 70-এর দশকে ভারতের ফিল্মস ডিভিশনের প্রধান হিসেবে প্রামাণ্যচিত্র এবং পরীক্ষামূলক অ্যানিমেশনে ভারতীয় ভিজুয়াল স্টোরি টেলিংয়ের যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন প্রমোদ। তার ভাবনাকে সম্মান জানাতে ভারত সরকার 2024 সালে গড়ে তোলে এই সংগ্রহশালা। তারপর থেকেই এটি চলচ্চিত্রপ্রেমী ও গবেষকদের তীর্থভূমি। মিউজিয়ামের ভেতরে পা রাখলেই মনে হবে আপনি সিনেমার এক জাদুকরী টাইম মেশিনে চড়ে বসেছেন। শুধু কি তাই, চলচ্চিত্র শিল্পের শিক্ষার্থী এবং গবেষকদের জন্য এটি অপার সম্ভাবনা। এক লহমায় জানা যাবে কেমন করে সীমিত প্রযুক্তির যুগেও চমৎকার সব মাস্টারপিস তৈরি হয়েছিল। যারা এখন সিনেমা নিয়ে পড়াশোনা করছে, ওই এদের জানা দরকার। এরা সেই প্রসেসটা বোঝে না। ডিজিটাল প্রসেসটা ওদের মনে হয় অনেক সহজ, কিন্তু এই প্রসেসটা যে কত ইম্পর্টেন্ট সেটার জন্যে আমরা এই ধরনের একটা মিউজিয়াম তৈরি করেছি। সোম থেকে শুক্রবার সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। তবে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ভিতরে হওয়ায় সাধারণ দর্শকদের এখানে প্রবেশের জন্য নিতে হয় পূর্ব অনুমতি। সিনেমা তো শুধু বিনোদন নয়, সিনেমা হচ্ছে সংস্কৃতি। সেই সংস্কৃতি যাত্রার ভবিষ্যৎ তৈরিতে অতীতের ভিতটাও জানা চাই। সেলুলয়েডের এই নস্টালজিয়া আপনাকে নিয়ে যাবে অতীতে, ছুঁয়ে দেখতে পারেন। শানা শারমিন, 71, SRFTI, কলকাতা। জয়পুরহাটের 5 বিবিতে মৃত্যুর আগেই নথিপত্রে মেরে ফেলা হয়েছে বয়স্ক ভাতাপ্রাপ্ত বহু বৃদ্ধ বৃদ্ধাকে। পরে তাদের কার্ড কেড়ে নিয়ে নিজেদের লোকজনকে দিচ্ছে চেয়ারম্যান মেম্বাররা। বিষয়টি জানাজানির পর অভিযুক্তরা বলছেন ভুলবশত হয়েছে, আর সমাজসেবা বিভাগ বলছে তদন্ত করে ভাতাপ্রাপ্তদের কার্ড ফিরিয়ে দেয়া হবে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জীবনের শেষ প্রান্তে এসে নির্মম প্রতারণার শিকার হলেন জয়পুরহাটের 5 বিবির অনেক বৃদ্ধ বৃদ্ধা। আমি বয়স্ক ভাতা পাকলাম, সেই বয়স্ক ভাতার 2 বছরতে আমি আর পাই না। আমার শাশুড়ি কোনো টাকা পয়সা পায় না, কিছু পায় না। আমিও যাই ঘুরে ঘুরে আমার শাশুড়িকে নিয়ে আসি। বয়স্ক ভাতা পাতলাম, পাতে বন্ধ হয়ে গেল। মারা যায় তো খোঁজ করে বাঁচেই আছে এখনো। এখানকার সন্তোষ মনে হয় বয়স্ক ভাতা পাত আর পায় না, এখন তাকে মৃত্যু বানাচ্ছে। জীবিত থেকেও রাষ্ট্রীয় নথিতে তারা মৃত বনে গেছেন। এসব অসহায় মানুষের মধ্যে এখন হতাশা আর বঞ্চনার দীর্ঘশ্বাস। চেয়ারম্যান মেম্বার লেগেছে জীবিত, ওই জানাজানি হয় আর টাকা পাচ্ছে না। রজিবউদ্দিনের স্ত্রী বানু, উনি বেঁচে আছেন, এখন কিভাবে তার মৃত্যু ঘোষণা করে তার ভাতাটা বন্ধ করছে। চেয়ারম্যান মেম্বার একজনের টাকা কাটে আরেকজনকে দেয় নিজস্ব লোক। অভিযুক্ত ইউপি সদস্যরা দায় এড়ানোর চেষ্টা করেন। সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মীরা বলছেন মৃত দেখিয়ে বাতিল হওয়া কার্ড ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসনা নামে, আমার জানা মতে হাসনা নামে তো মৃত্যু নয়, জীবিত। তবে ওকে আমরা অনেক খোঁজার চেষ্টা করছি কিন্তু পাইনি। প্রতিবন্ধী বিধবা বয়স্ক এটা উপস্থিত যাচাই করেছিল, যে ব্যক্তিগুলো উপস্থিত ছিল না তাদের মধ্যে একটা টিক চিহ্ন দিয়ে দিয়েছিল। চেয়ারম্যান তখন আমি বললাম কি করা যায়, তখন বললাম তাহলে ভাই কি করা যায় আপনি সিদ্ধান্ত দেন। তখন বলে যে এটা তাহলে নিখোঁজ, এটা প্রত্যয়ন দিয়ে বর্তমানে স্থগিত রাখা হোক। এমন অমানবিক ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা সমাজ সেবা কর্মকর্তা ও জেলা প্রশাসক। জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে, খুবই দুঃখজনক। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক তালিকাটা আমি নিজে দেখলাম। এই বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যারা দোষী বা যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভাতা প্রাপ্তির যে প্রক্রিয়া আছে সেখানে তাকে অনুপস্থিত রাখা হয়েছে, সেগুলো আমরা একইভাবে যাচাই করে যদি যাচাইন্ত সঠিক পাওয়া যায় তথ্য, অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ভাতা আত্মসাতের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে প্রকৃত ভাতাপ্রাপ্তদের কার্ড ফিরিয়ে দেওয়ার দাবি সবার। পিন্টু হাজং, 71। দর্শক, কক্সবাজার সফরে সেখানে জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
আজকে আপনাদের এখানে আসলাম, কেন এসেছি জানেন তো? কেন বলেন তো? কেন এসছে বলেন তো ভাই? ওই যে দূরে দাঁড়াচ্ছেন, খাল খননের জন্য। কি নাম খালটার? পাতালি খাল। এই খালটা কিন্তু আজকে যে আমরা পুনর্খননের কাজে হাত দিয়েছি, এই খালটা প্রথম খনন করেছিলেন আজকে থেকে 50 বছর আগে কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় ভাই বোনেরা, এই খালটি আমরা এই জন্য খনন করতে চাই, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা নির্বাচনের আগে শুনেছিলেন যে আমরা দেশের মানুষের সামনে বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে, আল্লাহর রহমতে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা দেশের জন্য কতগুলো কাজ করতে চাই, এবং কি কি সেই কাজগুলো। সেই কাজগুলো আজ যে খাল খনন কর্মসূচি এখানে উদ্বোধন করলাম আমরা, এইরকম দেশে আমরা বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচির কাজ শুরু করতে চাই, পুনর্খননের কাজ শুরু করতে চাই, এবং ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। কারণ এই খাল, এই যে পাতালি খাল, এই খাল খনন করার ফলে আমরা দেখেছি প্রায় 40,000 মানুষ উপকৃত হবে এই এলাকার। প্রায় 1200 হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষিকাজের সময়। প্রায় 1200 মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপন্ন হবে এই এলাকায়, এবং সরাসরি প্রায় 8,500 কৃষক ভাই সেই সেচ সুবিধা পাবে এই খাল পুনর্খনন করার মাধ্যমে। এইভাবে চিন্তা করুন, সারা বাংলাদেশে যদি আমরা যেই খালগুলোকে লক্ষ্য করেছি সেই খালগুলো যদি খনন এবং পুনর্খনন করতে পারি, তাহলে চিন্তা করুন এই একটি এলাকাতেই এই 10 বর্গ কিলোমিটার এলাকার মানুষ এই পানির সুবিধা পাবে, তার মধ্যে 40,000 মানুষ তো পানির সুবিধা পাবে, সাথে 8,500 কৃষক ভাই সরাসরি যারা কৃষক তারা সেই সুবিধা পাবে একটি উপজেলাতে, এই সদর থানাতে। তাহলে চিন্তা করুন, আমরা যদি 20,000 কিলোমিটার খাল খনন করতে পারি, সারা বাংলাদেশে কত কৃষক ভাই সরাসরি সেচের সুবিধা পাবে। আমরা আগেই বলেছি, সব সময় বলছি, আজকেও বলছি, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি, এবং সেই জন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, কৃষক ভাইদের সুবিধার জন্য, কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা এই খাল খনন কর্মসূচি যেমন শুরু করেছি, একই সাথে আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা কৃষক ভাইদেরকে প্রতি বছর তাদের বীজ, কীটনাশক, ওষুধ বলুন, সার বলুন কেনার জন্য প্রতি বছর এককালীন আমরা তাদেরকে 2,500 টাকার একটি সুবিধা দিতে চাই, এবং সেটি দিব আমরা ইনশাল্লাহ কৃষক কার্ডের মাধ্যমে। এই কথাটা আমরা বলেছিলাম। আপনারা জানেন 2 দিন আগে আমরা বাংলাদেশে বিএনপি এই বর্তমান সরকার গত ফেব্রুয়ারি মাসের 17 তারিখে সরকার গঠনের পরে গত 2 দিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি। সেই বাজেটে আমরা কৃষকদের জন্য, কৃষক ভাইদের জন্য আমরা বরাদ্দ রেখেছি, এবং ইনশাল্লাহ আগামী জুলাই মাস থেকে শুরু করে পর্যায়ক্রমিক ভাবে আগামী 1 বছরের ভিতরে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় 8 থেকে প্রায় 10,000 কৃষক ভাইদের কাছে আমরা এই কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের জন্য, আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের মানুষের জন্য। আমরা জানি গ্রামে গঞ্জে মিলিয়ে বাংলাদেশের শতকরা 70 থেকে 80% মানুষ, খেটে খাওয়া মানুষ বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে বাস করে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এখন এই নারীদের দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন। এই নারীরা যদি শিক্ষিত না হয়, তারা যদি স্বাবলম্বী হতে না পারে, তাহলে পুরুষের পাশে দাঁড়াতে পারবে না, এবং বাংলাদেশ
এগিয়ে যেতে পারবে না। সেই জন্য এই নারীদের শিক্ষা ব্যবস্থা তারা যাতে আরো শিক্ষার সুযোগ পায়, সেই জন্য স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত আমরা এই বর্তমান সরকার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার ঘোষণা দিয়েছে। এবং শুধু তাই নয়, একই সাথে আমরা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তিও দিব, সেই ব্যবস্থাও আমরা রেখেছি এই বাজেটের মধ্যে। এবং একই সাথে এই যে বাংলাদেশের 70% মানুষ, অন্তত 70% মানুষ যে গ্রামে বসবাস করে, এই গ্রামের পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিবার ঘোষণা দিয়েছি। এবং যেমন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটু আগে বলেছেন যে ভোটের দাগ শুকানোর আগেই আমরা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি পালনের কাজ শুরু করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কালি শুকানোর আগেই আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছি। এই সেই ভোটের কালি শুকানোর আগে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ভোটের কালি শুকানোর আগে আমরা খাল খননের কাজ শুরু করেছি। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা চেষ্টা করছি প্রত্যেক উপজেলা 8 থেকে 10,000 মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দেব। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে বাজেট ঘোষিত হয়েছে 2 দিন আগে, সেখানে আমরা বলেছি আমরা এই দেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায়, মানুষ যাতে স্বল্প মূল্যে ওষুধ পেতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এবং সেই জন্যই অনেকগুলো চিকিৎসা ব্যবস্থার অনেকগুলোর উপরে আগের সরকারগুলো ট্যাক্স রেখে গিয়েছিল, ভ্যাট দিয়ে গিয়েছিল, আমরা সেই ট্যাক্স গুলো আমরা উঠিয়ে নিয়েছি। তার ফলে আগে একজন হার্টের রোগী সে যদি স্টেন্টিং করতো, তাহলে তার যেখানে প্রায় 1.25 লক্ষ টাকার মতন খরচ হতো, সেই টাকা এই ট্যাক্স উঠায় নেবার পরে আগের জুলাই মাস পর থেকে এই সালে সেটি প্রায় অর্ধেকে নেমে আসবে। শুধু তাই নয়, অনেক মানুষ, বাংলাদেশের অনেক মানুষ কিডনি ডায়ালিসিস রোগী আছে, কিডনি ডায়ালিসিস করতে হয়, সেই ডায়ালিসিসের যে ওষুধ আছে সেটিরও ট্যাক্স তুলে নেওয়া আছে। তার ফলে এখন প্রায় 800 থেকে 8,000 টাকা পর্যন্ত প্রত্যেকটি রোগীর প্রত্যেকটি ডায়ালিসিসের ক্ষেত্রে খরচ কমে আসবে। এই কাজগুলো করার উদ্দেশ্য এবং কাজগুলো করার লক্ষ্য একটি কি সেই লক্ষ্য? সেই লক্ষ্য হচ্ছে দেশের মানুষ যাতে একটু ভালো থাকতে পারে। কক্সবাজারে জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি শুনছিলাম তার কথা।